একটা রূপকথার গল্প লিখতে লিখতে শেষ পর্যন্ত লেখা হলো না কেপ ভার্দের রূপকথার গল্প, অবশ্য লেখা হয়েই গেছে। গৌরব গাথার গল্পটা শেষ পর্যন্ত আর্জেন্টিনার কপালে গেছে। 3-2 গোলের মহানাটকীয় ম্যাচ জিতে আর্জেন্টিনা উড়ে গেছে ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16-এ। আপনাকে ওয়েলকাম করছি ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। হোয়াট আ ম্যাচ উই হ্যাড। বাট কথা হচ্ছে, এই ম্যাচ যে এইরকম হবে এইটা কেউ কল্পনা করেছিল না। কেপ ভার্দে যেভাবে তারা কামব্যাক করেছে দুইবার এই ম্যাচে, সেটা হচ্ছে আনএক্সপেক্টেড ছিল হয়তো রেজাল্টের দিক থেকে, বাট যিনি আসলে পুরো ম্যাচটা দেখেছেন তিনি মানে এতটুকু হয়তো বিশ্বাস রাখতে পেরেছেন কেপ ভার্দের ওপর। তারা এই যে লড়াইটা করলো এবং আর্জেন্টিনার আজকে তারা লাকি, তারা শেষ পর্যন্ত যে রাউন্ড অফ 16টা থ্রু করতে পেরেছে এইটা ভেবে। আর্জেন্টিনা আর কেপ ভার্দের ম্যাচ দেখলাম নাকি আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স দেখলাম, আমি একটা সময় ভাবছিলাম মানে জার্সির রং তো ওই একই ছিল, ওই ডিপ নেভি ব্লু কেপ ভার্দে, আর আর্জেন্টিনা তো আর্জেন্টিনার কিট পরেই খেলেছে। মনে হচ্ছে যে বিশ্বকাপের ফাইনাল আর একটা দেখলাম। এবং এই ম্যাচের মানে ইমোশন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ফাইনালের মতো মনে হচ্ছিল। আমাদের সামনে কেপ ভার্দে দুজন জার্নালিস্ট ছিলেন, আর বাকি সব তো আর্জেন্টাইন জার্নালিস্ট, বেশিরভাগ বাংলাদেশের গুটি কয়েক আমরা ছড়িয়ে ছিটিয়েছিলাম। আর্জেন্টাইন জার্নালিস্টরা একটা সময় মানে ম্যাচ যখন জমে গেল তখন আর প্রফেশনালিজমের ধার দিয়ে কেউ হাঁটলেন না। আর কেপ ভার্দের দুজন তো শুরু থেকেই দে ওয়ার রুটিং ফর দেয়ার ন্যাশনাল টিম, খুব স্বাভাবিক, উইচ ইজ ভেরি ন্যাচারাল। এবং প্রতিটা ডিসিশন আর্জেন্টিনার পক্ষে যায়, কেপ ভার্দের দুজন বলেন না এটা হয়েছে। তখন আবার আর্জেন্টিনা জার্নালিস্টরা একটু বিরক্তও হন, আবার একে অন্যকে টন্ট করছেন, এখানে একটা ব্যান্টারিং চলছে। যখন ম্যাচটা শেষ হলো, মানে ওই সময় প্রফেশনালিজম নাই, এক্সট্রা টাইমে তো নাই কারো কাছে, দেখলাম ম্যাচের শেষে দেখলাম যে আর্জেন্টাইন জার্নালিস্টরা কেপ ভার্দের ওই দুই জার্নালিস্টের সঙ্গে সবাই গিয়ে হ্যান্ডশেক করছেন, হাত মেলাচ্ছেন। মানে এইটাই তো দিন শেষে ফুটবল। কেপ ভার্দে এই ম্যাচে হয়তো জিততে পারে নাই, কিন্তু তারা তো মাথা উঁচু করে বিদায় নিল। কেপ ভার্দের প্রতিটা মোমেন্ট আসলে খেয়াল করেন, এই দলটার এখানে আলটিমেটলি থাকারও কথা ছিল না, যে গ্রুপটা থেকে তারা থ্রু আউট করে এসেছে। এরপর ম্যাচের কোনো একটা সময় আপনার মনে হয় নাই যে তারা এই ম্যাচে আসলে আন্ডারডগ। মানে একেবারে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে যেভাবে তারা চাপে রেখেছিল সেটাই কিন্তু তারা প্রমাণ করে। একটা গোল তারা আসলে কনসিড করলো, এরপর গোলটা ফেরত তারা দিয়েছে, আবারও গোল কনসিড করা, আবারও ফেরত। আপনি সেকেন্ড গোলটার সময় স্টেডিয়ামের অবস্থানটা চিন্তা করেন, কেপ ভার্দের সব ফুটবলাররা, কোচিং স্টাফরা সবাই মাঠের ভেতর ঢুকে গেছে, বল ছুড়ে দেয়া হচ্ছে আপনার দর্শক গ্যালারিতে, সেইখানে তারা যে সেলিব্রেট করছে তাদের দর্শকদের সাথে। মানে মানে এই কেপ ভার্দেকে ভালোবাসতে হলে আপনার অন্য কোনো দলকে আসলে মানে ঘৃণা না করলেও চলবে, অন্য কোনো দলকে ভালো না বাসলেও চলবে, আপনি কেপ ভার্দের ফ্যান হয়ে যাবেন, এইটা ডেফিনেট। দিস ইজ হোয়াট হ্যাপেন্স যখন একটা দলের হারানোর সব কিছু থাকে আর একটা দলের হারানোর কিছুই থাকে না। মানে কেপ ভার্দে যখন আর্জেন্টিনাকে পেয়েছে তারা জানে যে এই ম্যাচে তো সবাই ধরেই নেবে তারা হারছে। কেপ ভার্দের প্রেসিডেন্ট অবশ্য বলেছিলেন তারা জিতবেন, 1-0 এবং গোলে। কেন বলেছেন সেটা এখন বোঝা গেছে। কেপ ভার্দে সেই বিশ্বাস হয়তো রেখেছে, অবশ্যই রেখেছে, ম্যাচে তারা ওইভাবেই লড়েছে। কিন্তু আর্জেন্টিনা জানতো বিং দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, আপনি যদি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা একটা দেশের কাছে হেরে যান তাহলে এর চেয়ে বড় শক বিশ্বকাপের ইতিহাসেই সম্ভবত আর দেখা যায় নাই। এটা ওয়ার্ল্ড কাপের ইতিহাস তৈরি হতো। সেই জায়গা থেকে আর্জেন্টিনা এত বেশি নার্ভাস হয়ে গেল, যেটা আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার এই খেলা দেখে আর্জেন্টিনা ভক্তদের যে তুঙ্গে থাকা আত্মবিশ্বাস কারো কারো দেখছিলাম সেটা এক পলকে মাটিতে নামিয়ে আনার জন্য যথেষ্ট। আর্জেন্টিনা লুকড ইনফেরিয়ার, এবং দুই দলের ভেতরে আর্জেন্টিনার ভেতরে সেই হাঙ্গারটা কম দেখা গেছে, আর্জেন্টিনাকে সতর্ক মনে হয়েছে। আর্জেন্টিনার ভেতরে বিশ্ব চ্যাম্পিয়ন সুলভ সেই ব্যাপারটা দেখা যায় নাই। আর্জেন্টিনা ওয়াজ দ্য সুপেরিয়র টিম, সেটা খেলার মানেও বুঝতে পারিনি আমি। দেখেন এই কেপ ভার্দে দিন শেষে আপনার ভুগলো কোথায়, একটা গোল স্কোরারের অভাবে। শুধু এই ম্যাচ না, ফুল থ্রু আউট দ্য টুর্নামেন্ট আপনি চিন্তা করেন, গ্রুপ স্টেজে এখন পর্যন্ত তারা 2টা গোল দিয়েছিল। একটা ছিল হচ্ছে গিয়ে উরুগুয়ের গোলকিপারের ভুলে, আর আরেকটা তারা দিয়েছিল সেট পিস থেকে। আজকের ম্যাচেও তারা কিন্তু তাদের মানে পাওয়ারের যেই জায়গাটা, ডিফেন্স লো ব্লক করা, মানে ব্লকেটটা ঠিকঠাক রাখা, এই কাজটা কিন্তু তারা থ্রু আউট দ্য ম্যাচ ঠিকঠাকভাবে করতে পেরেছে। ইনফ্যাক্ট যেই 2টা গোল হলো সেই 2টা গোল তো হচ্ছে আউটস্ট্যান্ডিং 2টা গোল কেপ ভার্দে দিয়েছে। এই জায়গায় লিওনেল স্ক্যালোনি বা লিওনেল মেসি যেটা আসলে বলছিলেন, এই ম্যাচে তারা অনেক কিছু ভুল দেখেছেন, সেই ভুলটা তাদেরকে নেক্সট ম্যাচের সময় শুধরে নিতেই হবে। আর আপনি বলছিলেন না যে আর্জেন্টিনাকে ওইভাবে দেখাই যায়নি আজকে। প্রত্যেকটা টুর্নামেন্টে একটা দলের খারাপ দিন যায়, আর্জেন্টিনা ভাবতে পারে আজকে আমার খারাপ দিন গেছে, তারপরও আমি লাকি, দিন শেষে আমরা জিততে পেরেছে। কিন্তু আর্জেন্টিনার এখান থেকে আসলে ব্যাপক শেখার আছে মনে হয়, এবং লিওনেল স্ক্যালোনি নিশ্চয়ই সেটা নিয়ে কাজ করবেন। এখনো পর্যন্ত আমরা যে আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপে দেখলাম, আর দে ইমপ্রেসিভ? আই ডোন্ট থিঙ্ক সো। প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, তৃতীয় ম্যাচ জর্ডানের সঙ্গে একটা ম্যাচ ফেস গেছে যেখানে
তারা জর্ডানের কাছে গোল খেয়েছে। অস্ট্রিয়ার সঙ্গে লিওনেল মেসিকে দ্বিতীয় গোলটা করতে হয়েছে, তারা পর্যন্ত ম্যাচে ঝুলেছিল। ফার্স্ট ম্যাচের গল্পটা আলাদা, আলজেরিয়ার সঙ্গে আমি জানি না রেড কার্ড হলে কি করতো, আই রিয়েলি ডোন্ট নো যে মেসি যে ফাউলটা করেছেন। এই সব কিছুর পরে আবার সেই মেসি আর্জেন্টিনাকে টানছেন। মেসিকে নিয়ে অনেক কথা বলা যাবে, মেসি টানেন, এটা নিয়ে আর নতুন করে প্রতিদিন কি বলবো, মেসির ওই গোলের কথা আমি বলতে পারি। কিন্তু আর্জেন্টিনা আসলে যেই জায়গাটায় আমার কাছে মনে হয় কাজ করবে আর্জেন্টিনা এবং লিওনেলস কারণে, যখন একেবারে মিনিট 1 থেকে লো ব্লকে খেলা শুরু করছে কেপ ভার্দে তাদের শেপ ধরে রেখেছে, প্রপার শেপ ধরে রেখেছে। আর্জেন্টিনার একজন মিডফিল্ডার একটা কাটিং এজ পাস দেবেন, সেই রকম কোনো পাস দেখা যায় না। পেনিট্রেট করবেন, পেনিট্রেটিভ কোনো পাস দেখা যায় না কোনো ফরওয়ার্ডের কাছ থেকে, না কোনো মিডফিল্ডারের কাছ থেকে। এবং সময় যত যাচ্ছে কেপ ভার্দে আত্মবিশ্বাসী হচ্ছে, আর্জেন্টিনাকে মুষড়ে পড়ছে বলে মনে হচ্ছে। আপনি আজকে লিওনেল মেসির দিকেও তাকাতে পারেন, কয়েকবার ফ্রি কিক নিচ্ছেন ওই সময় লিওনেল মেসিকে দেখে আপনি বুঝবেন যে তিনিও আসলে চাপে আছেন। আমি জানি হয়তো এই গরম একটা বড় প্রভাব রেখেছে। এই প্রথম আর্জেন্টিনা এমন একটা জায়গায় খেলো যেখানে টেম্পারেচার এত হাই। ক্যানসাসে যে মাঠে খেলেছিল সেটা ফাঁকা ছিল, খোলা মাঠ, কিন্তু ক্যানসাসে এত গরম ছিল না, ক্যানসাস ছিল ঠান্ডা। এরপর তারা দুটো ম্যাচ খেলেছে ডালাসে, সেটা ছিল শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম। এই প্রথম তারা এই মায়ামি স্টেডিয়ামে আসলো, যেখানে তারা কোপা আমেরিকার যে ম্যাচটা খেলেছিল ফাইনাল, সেখানে তাদেরকে লড়তে হয়েছিল, ধুকতে হয়েছিল। অর্থাৎ গরম আর এই ওয়েদার আর্জেন্টিনার জন্য সহায়ক কিছু না, এটা অন্তত পক্ষে বোঝা গেল। তাহলে তো আর হচ্ছে playing নেক্সট style তো ম্যাচটা আছেই। আটলান্টায়, সেটা তো আবার এসি সেটা তো আছে। নিয়ন্ত্রিত, সেটা লিওনেল মেসির জন্য একটু সুবিধার হতে পারে, দুই দলের জন্য হয়তো সুবিধার হবে। কিন্তু লিওনেলস কারণে আমার মনে হয় এই চিন্তা করবেন যে ঠিক আছে আপনার মিডফিল্ড হচ্ছে এনজো ফার্নান্দেজ, আপনার মিডফিল্ড ম্যাকালিস্টার, ডেপল, কিন্তু কথার কথা ওনারা যদি কাজ করতে না পারেন তাহলে আপনার কে আছে? আমি আলমাদার আজকে পারফরমেন্স আহামরি তেমন কিছু দেখি নাই, আজকের খেলা খুব একটা ভালো কারণ নেই। এবং আর্জেন্টিনা বারবার তাদের যে ডিফেন্সিভ উইং যে জায়গাগুলো, ওই জায়গায় তারা খাবি খেয়েছে। যতবার ওই সাইডে বল গেছে, মানে আর্জেন্টিনার রাইট সাইডে ফাঁকা, ফাঁকা মানে ব্যাপক ফাঁকা, একটা 1-on-1 সিচুয়েশনে আর্জেন্টিনার ফুলব্যাকরা ট্যাকেল করতে পারছেন না, ডিফেন্ড করতে পারছেন না। মানে প্রতিবার যাচ্ছে ফাউল হচ্ছে। আমার কাছে তো মনে হয় কয়েকটা 50-50 ডিসিশন আর্জেন্টিনার পক্ষে গেছে, সেগুলো না হলে পুরোপুরি ব্যতিক্রম ঘটনা ঘটে। রোমেরোটা ফাউল করেছেন, একটা ইয়েলো কার্ড দেখার কথা ছিল, দেখেন নাই। টুডে ওয়াজ রিয়েলি আর্জেন্টিনার লাকি ডে, মানে অ্যাবসলিউট লাকি ডে। এবং অনেকে আসলে কথা বলতে পারেন লিওনেল স্ক্যালোনি লাস্টের দিকের চেঞ্জগুলো নিয়ে, যখন আসলে আর্জেন্টিনার ওই গোল দেওয়ার হাঙ্গারনেসটা আরো বেশি থাকার দরকার, সিমিওনেকে মাঠে নামানো হয় নাই। সিমিওনেকে নামালে উইং ধরে তার যে স্পিড, তার যে ফার্স্ট অফ লাইন প্রেসিংটা রয়েছে, সেইটা আজকের ম্যাচে কাজে লাগানো যেত কিনা, এসব কোশ্চেনও কিন্তু লিওনেল স্ক্যালোনিকে ফেস করতে হবে টাইম টু টাইম। এবং আজকে আর্জেন্টিনার মিডফিল্ড ওয়ার্কআউট করে নাই একেবারে। পরে লিয়ান্ড্রো পারেদেসকে নামানো হলো, সেটা নামানোর পরেও যে আসলে খুব বেশি কাজ করেছে এটাও না। ম্যাচে আমি এনজোকে আলটিমেটলি খুঁজেই পাইনি এই পুরো ম্যাচটার মধ্যে। এর মধ্যে ওই যেটা বলছিলাম যে আর্জেন্টিনা লাকি আজকে, মানে লাকি স্কেপ বলে যে একটা কথা আছে, এইটা হচ্ছে আর্জেন্টিনা আজকে এখান থেকে পেয়েছে। তারা আলটিমেটলি রাউন্ড অফ 16-এ যাওয়া তাদের একটা অর্জন। লিওনেল মেসির পার্সোনাল রেকর্ডের খাতা আরও লম্বা হচ্ছে ডে বাই ডে, আরও একটা নকআউট স্টেজের ম্যাচে তিনি গোল করলেন। বাট আর্জেন্টিনার জন্য অ্যালার্ম সাইন কিন্তু বাজিয়ে দিয়ে গেছে কেপ ভার্দে। আর্জেন্টিনা জেনে গেছে ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ ইজিপ্ট, অর্থাৎ মোহামেদ সালাহ ভার্সেস লিওনেল মেসি। একটা দুর্দান্ত ধ্রুপদী লড়াই, মানে বলে না বিশ্বকাপের ম্যাচ হলে ধ্রুপদী শব্দটা আমরা হয়তো প্রাত্যহিক জীবনে ব্যবহার করি না, কিন্তু এটা একটা কোট আন কোট ধ্রুপদী লড়াই তো হওয়ার কথা। আমার মোহাম্মদ সালাহর প্রতি রেসপেক্ট আগেও ছিল, আরও সেটা বেড়ে গেছে যখন হচ্ছে মোহাম্মদ সালাহর ইজিপ্ট অস্ট্রেলিয়ার এগেনস্টে ম্যাচটা শেষ করলো। পোস্ট ম্যাচে মোহাম্মদ সালাহকে জিজ্ঞেস করা হয়েছিল আর্জেন্টিনার সাথে তো হচ্ছে আপনার ম্যাচ রয়েছে বা লিওনেল মেসির সাথে তো লড়াই হবে, তিনি তখন বলেছিলেন যেহেতু কেপ ভার্দে এবং আর্জেন্টিনার ম্যাচটা পরে স্টার্ট হয়েছে, তিনি বলেছেন ওই ম্যাচে কে জিতবে তো আমি এখনো জানি না। কেপ ভার্দের ব্যাপারেও তিনি আসলে প্রপার রেসপেক্টটা দিয়ে গেছেন। সুতরাং কেপ ভার্দে ম্যাচের পর যেমন পুরো বিশ্বের রেসপেক্টটা আদায় করে নিয়েছে, ম্যাচের আগে সালাহ তিনিও তার জায়গা থেকে, স্পোর্টসম্যানশিপের জায়গা থেকে একটা পারফেক্ট এক্সাম্পলও কিন্তু তিনি সেট করলেন। ফুটবলে যে কোনো দিন যে কোনো কিছুই হতে পারে, সেটা অলমোস্ট কেপ ভার্দে ঘটিয়েই দিয়েছিল। আর্জেন্টিনা লাকি আবারও বলছি, তারা ওই যাত্রায় বেঁচে গেছে যেভাবে আসলে বেঁচে গেছে ইজিপ্ট, যেভাবে বেঁচে গেছে মোহাম্মদ সালাহর নতুন করে বিশ্বকাপের আরো দূর নিজেদেরকে এগিয়ে নেওয়ার স্বপ্নটাও। এখন এই ইজিপ্ট বিশ্বকাপের পরের রাউন্ডে উঠলো আসলে ইতিহাস করে। 92 বছর পরে নকআউট পর্বের একটা ম্যাচ তারা জিতলো এবং জিতে তারা উঠেছে রাউন্ড অফ 16-এ। তাদের গল্পটায় অন্য পাশে আহত হয়েছে অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়া শেষমেশ টাই ব্রেকারে বাদ পড়েছে। টাই ব্রেকারে কথার কথা, অস্ট্রেলিয়া আর আর্জেন্টিনা একটা ম্যাচ আপনি দেখতে পারতেন গত বিশ্বকাপের মতো রাউন্ড অফ 16-এ। আমি জানি না আর্জেন্টিনার জন্য কোনটা ভালো হলো, কিন্তু আমি যখন এই মিডিয়া সেন্টারে বসে খেলা দেখছিলাম, আমি দেখেছি ইজিপ্ট যখন ম্যাচটা জিতলো আর্জেন্টিনার বেশিরভাগ সাংবাদিককে আফসোস করতে,
হ্যাঁ, আমার মনে হয় তারা অস্ট্রেলিয়াকে বোধহয় চেয়েছিলেন, কিন্তু ইজিপ্টই কাজের কাজটা করে দিয়েছে। অস্ট্রেলিয়াকে নিয়ে আর কি বলবো, মানে মোহাম্মদ সালাহকে নিয়ে একটু বলি। মোহাম্মদ সালাহ 2018-তে প্রথম বিশ্বকাপ খেলতে গেলেন যখন, তখন তার কপালে বিশ্বকাপটা দুর্ভাগাদের কাতারে লেখা ছিল। মানে হাতের ইনজুরি, রামোসের কবজির সঙ্গে পড়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, এরপরে থার্ড ম্যাচে একটু নামতে পারলেন, খেলা হলো না প্রপারলি, ইজিপ্ট এবার বাদ পড়লো। ইজিপ্ট বাদ পড়ার পরে 22-এ ইজিপ্টকে আমরা বিশ্বকাপে দেখলাম না, 26-এ আবার দেখলাম, 26-এ তারা নকআউট ফেজে উঠলো, নকআউট ফেজের একটা রাউন্ড তারা পার হলো। মোহাম্মদ সালাহরও তো শেষ বিশ্বকাপ, মোহাম্মদ সালাহ তো ইজিপশিয়ান কিং, মোহাম্মদ সালাহ তো ফুটবলের আমাদের সময়কালের অন্যতম সেরা ফুটবলার। তিনিও হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, ধরেন পরের রাউন্ডে যাক বা না থাকুক, গ্র্যান্ড স্ট্যান্ড ফিনিশটা উনিও পাচ্ছেন, এটা তিনি ডিজার্ভ করতেন। এই ওয়ার্ল্ড কাপেও কিন্তু মোহাম্মদ সালাহকে ইনজুরি নিয়ে প্রতিনিয়ত ডিল করতে হয়েছে। এই ম্যাচের আগে খুব বেশি সময় তিনি প্র্যাকটিসও করতে পারেন নাই। মোহাম্মদ সালাহ আজকে কিন্তু ফুল মিনিটস তিনি খেলেন, এবং মোহাম্মদ সালাহর কাছ থেকে আমরা কি দেখেছি, আজকে তিনি যখন ইজিপ্টের হয়ে পেনাল্টিটা নিচ্ছিলেন, তিনি পানেনকা ট্রাই করেছেন ওই মোমেন্টে, And he was ওই মোমেন্টে পানেনকা দিয়ে তিনি গোলটা আলটিমেটলি করতেও পেরেছে। ইজিপ্ট চারটাই তারা স্পট অন করেছে, সে কারণে ইজিপ্ট পৌঁছে গেছে রাউন্ড অফ 16-এ। বাট এই ম্যাচেরও কিন্তু গল্পের আসলে অভাব ছিল না। যখন টাই ব্রেকারে যাচ্ছে এই ম্যাচ, তখন অস্ট্রেলিয়া কি করলো, অস্ট্রেলিয়া তাদের গোলকিপারটা চেঞ্জ করলো। 2014 সালের ঘটনা মনে আছে, নেদারল্যান্ডসের সেই ম্যাচটা, টিম ক্রুয়েল পরে নামলেন কোস্টারিকার এগেইনস্টে, সেই ম্যাচটা আজকেও কিন্তু তাই হয়েছে। টিম ক্রুল নেমে পরে ওই ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন, পরে গিয়ে আর্জেন্টিনার সঙ্গে আর টিম ক্রুল নামেন নাই, সিলেসন ছিলেন, সিলেসনকে টপকে আর্জেন্টিনা চলে গেছিল বিশ্বকাপ ফাইনালে। এবং আজকের ম্যাচেও কিন্তু পিচের জায়গায় ম্যাট রায়ান তিনি মাঠে নেমেছিলেন পেনাল্টি শুট আউটে ঠিক আগে, বাট আলটিমেটলি কোনো কাজ কিন্তু হয় নাই। অথচ এই বিচেই তিনি কি দুর্দান্তভাবে সালার ওই অ্যাটেম্পটা, একটা মানে এবারের ওয়ার্ল্ড কাপের একটা বেস্ট সেভও যদি বলেন, বিচ কিন্তু সেই কাজটা এই ম্যাচেই করেছিল। সালার ওই অ্যাটেম্প থেকে লাস্ট জানি কার একটা টাচ ছিল সেখানে, সেইটা তিনি সেভ করেছেন, না হলে কিন্তু ম্যাচটা এই পর্যন্তও আসে না। এবং আজকের ম্যাচে আপনি হানির কথা চিন্তা করেন, হানির কতটা ব্যাড লাক, তিনি আজকের ম্যাচে ওন গোল করেছেন, এবং ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে কখনো হয়নি। মানে ইজিপ্ট যে একটা গোল কনসিড করলো, সেটা ছিল হচ্ছে হানির ওন গোল। এই হানি এর আগেও এবারের আসলে একটা ওন গোল করেছেন, আজকের ম্যাচেও করলো, কিন্তু এই হানির কিন্তু মাঠেই থাকার কথা ছিল না। তার ঠিক 1 মিনিট আগে তিনি হচ্ছে গিয়ে আপনার অজ্ঞান হয়ে গিয়েছিলেন অলমোস্ট। সেখান থেকে তাকে যখন মাঠে রাখা হলো প্রাইমারি ট্রিটমেন্টের পরে কিন্তু অস্ট্রেলিয়া আসলে সেই গোলটা শোধ দিয়ে দিল। এবং মানে সালারা চলে যাবেন, মারমুশরা এই দলটাকে টানবেন। বাট মারমুশের সাথে আমার মনে হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপে ইজিপ্টের আরো একটা ফুটবলারের উত্থান হয়েছে, সেটা হচ্ছে এই ম্যাচে যিনি গোল করেছেন আসুর, তিনি আজকেও গোল করলেন। তার এবারের ওয়ার্ল্ড কাপে 2টা গোল হয়ে গেল, এবং তার সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, তাকে কিন্তু তাদের কোচ, ইজিপশিয়ান কোচ, তিনি 4 দিন 4টা পজিশনে খেলিয়েছেন, এবং প্রতিটা পজিশন থেকে তিনি তার কাজটা আসলে ঠিকঠাক ভাবে করে যাচ্ছেন। হু নোজ আর্জেন্টিনার এগেইনস্টে ম্যাচে তার নতুন পজিশন কি হয়, নতুন কিভাবে আর্জেন্টিনাকে এই ইজিপ্ট চ্যালেঞ্জ জানায়। ইজিপ্ট আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাবে উইং দিয়ে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। স্পিডি এবং ফাস্ট উইঙ্গার আছে ইজিপ্টে, এবং এইটাই আর্জেন্টিনার দুশ্চিন্তার কারণ আর্জেন্টিনার উইংগুলো, ফুল ব্যাকরা আসলে ডিফেন্ডিংয়ে খাবি খেয়েছেন এই বিশ্বকাপ জুড়েই আমার কাছে মনে হচ্ছে, স্পেশালি কেপ ভার্দের সঙ্গে এই ম্যাচটায়। তাহলে বুঝতেই পারছেন যে ওই ম্যাচের আসল লড়াইটা কোন দিক দিয়ে হবে বা কোন দিকে হতে পারে। ইজিপ্ট তাই আর্জেন্টিনার জন্য কম্পারেটিভলি আরও শক্ত প্রতিপক্ষ। অস্ট্রেলিয়া বাদ পড়লো কি করে? অস্ট্রেলিয়া বাদ পড়লো আমার মনে হয় বোকামির কারণে। অস্ট্রেলিয়ার টাই ব্রেকারে কেন কারা কিক নিতে আসলেন, আর কেন এক্সপিরিয়েন্স ফুটবলাররা কিক নিতে আসলেন না, আমি ওই 18 বছর বয়সী ফুটবলারটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। হি ইজ ইয়াং, তার চুল দেখলে আপনি বুঝবেন, মানে ওনার বয়স আপনার জানা লাগবে না, আপনি হ্যারি শুটারও যখন মিস করে তখন আপনি আসলে হ্যারি শুটার মিস করতেই পারেন। Exactly. মানে ফার্স্ট কিকটা যখন অস্ট্রেলিয়া মিস করেছে, তখনই আসলে ওই কনফিডেন্সটা মোহাম্মদ সালাহ পেয়েছেন, যেখান থেকে তিনি পানির কামাইছেন। 18 বছর বয়সী একজন ফুটবলারকে আপনার টিমের বাকিরা যদি ঠেলে ঠুলে পাঠিয়ে দেয় বিশ্বকাপের টাই ব্রেকার নেওয়ার জন্য নকআউট ফেজের ম্যাচে, ইট ডাজন্ট মেক এনি সেন্স। এই জন্যই হচ্ছে ওই জার্মানির ম্যাচের সময় শেষ পর্যন্ত যে কথাটা উঠলো, জার্মানির কিকের সময় কোন সিনিয়র ফুটবলার সেটা নিতে চাচ্ছিলেন না, কিন্তু জোনাথন টা তো সিনিয়র ফুটবলার, ধরেন অন্যরাও কিন্তু নিতে চায় না। গোরেৎকা নেন নাই, গোরেৎকা নেন নাই দেখে জোনাথনটা ওখানে গেছেন, কিন্তু আপনি 18 বছর বয়সী একজন ফুটবলারকে আপনি এই রিস্ক নিতে আসলে পাঠান কি করে, আনলেস নিচ থেকে বলে যে না আমি পেনাল্টি কিক নিতে চাই, আমাকে নিতে দাও।
আর ম্যাথু রায়ানের যে ব্যাপারটা বললেন, ম্যাথু রায়ান তো অস্ট্রেলিয়ার এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, এই কারণে সম্ভবত ম্যাথু রায়ানকে পরে নামানো হয়েছিল। সিদ্ধান্তটা যদিও কাজে দেয় না, এখন টাই ব্রেকারে গোলকিপার পরিবর্তন সিদ্ধান্ত অনেক সময় কাজে দেয়, কাজে দিলে আপনি এবং জয়ী, আপনি না আরো দিলে নাই। একটা ম্যাথুরান কই খেলে স্প্যানিশ লা লিগায়, রাইট? সেই জায়গায় আমরা একটা জিনিসও কিন্তু দেখলাম যে যখন রায়ানকে নামানো হলো, ওই পেনাল্টি শুট আউটের আগের যেই মোমেন্টটা, তখন ইজিপ্টের যেই টেকনিক্যাল বেঞ্চ তারা কিন্তু হচ্ছে গিয়ে লা লিগার ম্যাচ ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে তারা সেই বের করে রেকর্ডগুলো বের করে দেখাচ্ছে যে রায়ানের মুভমেন্ট কোন দিকে কি হয়, কিভাবে রায়ানকে বিট করা যায়, বা রায়ান কিভাবে বিচেন হয়েছে লা লিগায়। আলটিমেটলি ইজিপ্ট হচ্ছে গিয়ে তার পুরোটাই ফায়দাটা তারা তুললো। একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সবকিছুই কাজে লাগে বিশ্বকাপে, যে কোনো ফুটবল ম্যাচে একটা ক্ষুদ্র গুড ফর নাথিং ইনফরমেশন দিয়ে শেষ করি এই এই অংশটুকু। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা এখানে শেষ হলো। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের সঙ্গে ম্যাচ দিয়ে। বাংলাদেশের সঙ্গে ম্যাথু রায়ান ছিলেন। 7-0 গোলে বাংলাদেশ যে ম্যাচে হেরেছিল মেলবোর্নে, সেটা দিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার, এবং শেষটা হলো এই জায়গাতে, শেষ করলো ইজিপ্টের কাছে তারা হেরে। বিশ্বকাপে নেই কোনো এশিয়ার প্রতিনিধি। জাপান ব্রাজিলের কাছে বাদ পড়েছিল, তবে এএফসি হিসেবে অন্ততপক্ষে অস্ট্রেলিয়া বিশ্বকাপে টিকে ছিল। এখন যা অবস্থা দাঁড়ালো যে রাউন্ড অফ 16-এ একটা এশিয়ার দল আপনি খুঁজে পাবেন না। এশিয়ান ফুটবলের জন্য এটা কত বড় ধাক্কা। মানে এশিয়ান ফুটবল তো গত কয়েক বছর ধরে একটু উঠছিল। সৌদি আরব কারি টাকা ঢেলেছে, কাতার তার আগে টাকা ঢেলেছে, মিডল ইস্টের টিমগুলো টাকা ঢালছে। সাউথ কোরিয়ার কথা আপনি বলেন, সাউথ কোরিয়া গ্রুপ স্টেজে বাধাই পার হতে পারে নাই। জাপান হয়তো আনলাকি, উজবেকিস্তান প্রথমবারের মতো এসেছে। বিশ্বকাপে খেলতে এসছে, জর্ডান প্রথমবার খেলতে এসছে, ওগুলো বাদ দিলাম, কিন্তু এশিয়া তো বিগ টাইমে হতাশ করলো। এশিয়ার সবচেয়ে বড় হতাশটা আমরা হয়েছি যখন দেখলাম আমরা সাউথ কোরিয়া তাদের যাত্রাটা থেমে গেল গ্রুপ স্টেজে এসেই। তখনই কেবলমাত্র আপনার আশাটা ছিল যদি কেউ কিছু করতে পারে, জাপানের লাস্ট ওয়ার্ল্ড কাপগুলোর যেই ফর্ম রয়েছে, জাপান যেভাবে জায়ান্টদের ধরিয়ে দিতে পারে, তেমন হয়তোবা ব্রাজিলের এগেনস্টে তারা কোনো কিছু করলে এশিয়ার ফ্ল্যাগটা ওয়ার্ল্ড কাপের নেক্সট স্টেজে যাবে। সেইটাও আলটিমেটলি হলো না। এবং অস্ট্রেলিয়া যেহেতু তারা এখন এএফসির পার্ট, অস্ট্রেলিয়ার ওপরও অনেকের হাই হোপস ছিল। যদিও গ্রুপ স্টেজটা যখন আমরা শেষ করি, আপনি আমাকে বলেছিলেন কেন অস্ট্রেলিয়া জিতবে, কেন ইজিপ্ট জিতবে না, আমি বলছি আমার মন বলছে ইজিপ্ট জিতবে। দিন শেষে আসলে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইজিপ্টও নিশ্চিত করে ফেলেছে এশিয়ার কোনো প্রতিনিধিত্ব থাকছে না এবার। আফ্রিকানদের ভেতরেও বেশ রমরমা অবস্থা, কিন্তু সবার যে একই রকম অবস্থা তা না, কিন্তু সবাই শেষমেশ লড়েছে। অস্ট্রেলিয়া অবশ্য লড়েছে, অস্ট্রেলিয়া তো টাই ব্রেকারই হারলো। যেমন ধরুন কেপ ভার্দে শেষ মিনিট পর্যন্ত লড়েছে, ঘানা শেষ মিনিট পর্যন্ত লড়লো, সেনেগাল শেষ মিনিট পর্যন্ত লড়েছে, তাই না? এখন আমাদের কথা বলা দরকার আসলে ঘানাকে নিয়ে নাকি কলম্বিয়াকে নিয়ে। আমরা কলম্বিয়াকে নিয়ে কথা বললেই সেটা অনেকে রিলেটও করতে পারবেন, কারণ আর্জেন্টিনার নেক্সট ম্যাচটা হতে পারে, নেক্সট ম্যাচ তো নয়, নেক্সট ম্যাচের পরের ম্যাচটা হতে পারে এই কলম্বিয়ার এগেইনস্টে। যদি আর্জেন্টিনা ইজিপ্টের এগেইনস্টে জিতে যায়, কলম্বিয়াও যদি তাদের নেক্সট রাউন্ড অফ 16 এর ম্যাচটা জিতে যায় তাদের এগেইনস্টে, কলম্বিয়া যেই কাজটা আসলে করতে পেরেছে তাদের উপর অনেক চ্যালেঞ্জ ছিল। যেহেতু হচ্ছে কার্লোস কুইরোস, তারা ঘানার কোচ, তিনি কিভাবে নতুন করে কোন ব্লু প্রিন্টটা আঁকেন কলম্বিয়াকে আটকানোর জন্য, তার কোনো কিছু আসলে কাজে লাগেনি। সেই আরিয়াস তিনি গোল করলেন 14 মিনিটে, এবং সেই গোলটা শেষ পর্যন্ত ঘানা আর শোধ দিতে পারলো না। আরও একটা আফ্রিকান দলের পরিসমাপ্তি আমরা এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে দেখলাম। 9টা দল, আফ্রিকার 9টা দল কিন্তু হচ্ছে রাউন্ড অফ 32-তে ছিল 10টার মধ্যে। সেখান থেকে এখন আলটিমেটলি টিকে রইল কে? আমরা একেবারে ম্যাচ ফিক্সটা দিয়ে শেষ করি। আমরা তো পুরো লাইন আপ পেয়ে গেছি রাউন্ড অফ 16-এর। কানাডা ভার্সেস মরক্কো, এই হচ্ছে আপনার প্রথম ম্যাচ। এরপরে প্যারাগুয়ে ভার্সেস ফ্রান্স, ব্রাজিল নরওয়ে, মেক্সিকো ইংল্যান্ড, পর্তুগাল স্পেন, ইউএসএ বেলজিয়াম, আর্জেন্টিনা ইজিপ্ট, সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। দ্যাট মিনস মরক্কো এবং ইজিপ্ট হিসেবে 2টা আফ্রিকান টিম রয়েছে, আর বাকি 7টা আফ্রিকান টিমের কিন্তু বিদায় হয়ে গেছে রাউন্ড অফ 32 থেকে। ইকুয়েডর বাদ দিয়ে ওই মহাদেশের সবাই আছে সাউথ আমেরিকার। আর যদি আপনি এই আমেরিকার কথা চিন্তা করেন, নর্থ আমেরিকার, সেখানকার 3টা দেশও এখনো পর্যন্ত টিকে আছে। তার মানে বিশ্বকাপে আসলে থাকলো এই কটা মহাদেশ: ইউরোপ, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আফ্রিকা। আর তো এশিয়া ছাড়া তার কিছু নাই, ওশেনিয়াও নাই। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ব্র্যাকম্যান প্রেসেস ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। বিশ্বকাপ কেবল শুরু হচ্ছে বোধহয়, কেবলমাত্র। তবে রাউন্ড অফ 16 আমাদের যা দেখালো, রাউন্ড অফ 16 একটার চেয়ে আরেকটা ম্যাচ বোধহয় ভালো হলো, এবং উত্তেজনা কোথায় গিয়ে যে পৌঁছাচ্ছে আমি জানি না রাউন্ড অফ 16-এ আসলে কি হবে। প্রেডিকশন আমরা নাই বা দিলাম।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.